আগের ক্লাসে আমরা সার্কিট ব্রেকার সম্পর্কে আরো ডিটেলসে জেনেছিলাম। আর্ক কি, আর্ক এক্সটেনশন মেথডগুলো কি কি, কিভাবে আর্ককে এক্সটেনশন করা যায়, সেই মেথডসগুলো নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। এবং সার্কিট ব্রেকারের বিভিন্ন মিডিয়াম, যে মিডিয়ামগুলো সার্কিট ব্রেকার হয় সেগুলো নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। তো আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট টার্মস দেখব। ঠিক আছে, সার্কিট ব্রেকার রিলেটেড কিছু ইম্পর্টেন্ট টার্মস দেখব। ইম্পর্টেন্ট টার্মস। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বলছি, সিগন্যাল অসুবিধা হতে পারে, যদি হয় বলবে, আমি আরেকবার করে রিপিট করব, যখনই কেউ কারোর অসুবিধা হবে সে বলবে। তো ফার্স্ট যে টার্মটা আমরা পড়বো, দ্যাট ইজ আর্ক ভোল্টেজ। ARC, আর্ক ভোল্টেজ। হোয়াট ইজ আর্ক ভোল্টেজ? দেখো, আর্ক কি আমরা অলরেডি বুঝে গেছি আর্ক কি জিনিস। এখন একটা মিনিমাম অ্যামাউন্ট অফ ভোল্টেজ দরকার, একটা মিনিমাম অ্যামাউন্ট অফ ভোল্টেজ দরকার, নিডেড, যেই যেই ভোল্টেজে আর্কটা ক্রিয়েট হবে, আর্কটা তৈরি হবে। ঠিক আছে, একটা একটা মিনিমাম অ্যামাউন্ট অফ ভোল্টেজ দরকার যাতে আর্ক তৈরি হবে। ফর এন এক্সাম্পল, ধরো এই একটা ফিক্সড কন্ট্যাক্ট আছে আর এই একটা মুভিং কন্ট্যাক্ট আছে। ঠিক আছে, এদের মধ্যে সাপ্লাই হয়েছে, ধরে নিলাম সাপ্লাই হয়েছে 1 কিলো ভোল্ট। এখন দেখা গেল এখানে কোনো আর্ক তৈরি হলো, নো আর্ক। ঠিক আছে, ভোল্টেজটা আরো বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে আমি করে দিলাম কত, 33 কিলো ভোল্ট। এখানেও দেখলাম নো আর্ক। আমি যেই ভোল্টেজটা বাড়িয়ে 40 কিলো ভোল্টের কাছাকাছি চলে গেলাম, অমনি দেখলাম আর্ক তৈরি হলো। তার মানে কি, আর্ক ভোল্টেজ হচ্ছে এই ক্ষেত্রে 40 কিলো ভোল্ট। তাহলে মিনিমাম যে ভোল্টেজটা দরকার, যে ভোল্টেজটা না হলে আর্ক হবেই না, দ্যাট ইজ কল আর্ক ভোল্টেজ। আমি আরো খুব সিম্পল করে বোঝাচ্ছি। তোমাদের বাড়িতে এই মুহূর্তে সুইচ আছে, ঠিক আছে, তো সুইচেরও কি হচ্ছে, সুইচও দেখো একটা কন্ট্যাক্টে এরকম লেগে থাকে, মানে একটা একটা কন্ট্যাক্টে এরকম তোমাদের সাপ্লাই লাইন থাকে। এখানে তোমাদের সাপ্লাই লাইন থাকছে, আর সুইচটা তোমাদের এরকম করে কানেকশন থাকে। এটা হচ্ছে অন, অন পজিশন। যখন তুমি অফ হয়ে যাচ্ছে, অফটা তার মানে কিরকম হচ্ছে, ফিক্সড কন্ট্যাক্ট এটা, আর মুভিং কন্ট্যাক্টটা কি হচ্ছে, উপর দিকে উঠে যাচ্ছে, এরকম উপর দিকে উঠে যাচ্ছে, অফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অন আর অফ। তাহলে এই ক্ষেত্রেও দেখতে পারবে যে যেখানে খুব লাইট, যেখানে খুব মানে লাইট পাওয়ার, মানে অল্প পাওয়ার, ফিউ পাওয়ার ইউজ করা হয়, ফিউ পাওয়ার, বা যেগুলো স্মল পাওয়ার অ্যাপ্লিয়েন্স, সেখানে দেখবে কোনো আর্ক তৈরি হয় না। যেমন ধরো তোমার বাড়ির যে এলইডি লাইটটা যখন জ্বলছে, তুমি সেই লাইট, তুমি যদি সেই সুইচটা অফ করো, কোনো স্পার্ক দেখতে পাবে না। কিন্তু তুমি যদি তোমার বাড়ির পাম্পটা, তোমার তো, ঠিক আছে, তোমার বাড়ির যে পাম্পটা দেখবে, সে পাম্পটা যখন অফ করবে, বা এসি লাইন অফ করবে, বা অন্য কোনো লাইন অফ অফ করবে, তখন দেখবে যে একটা স্পার্ক দেখতে পাবে, আর্কটা দেখতে পাবে, তাই তো? এটা সকলে নিশ্চয়ই দেখেছো যে বাড়ির ছোটখাটো জিনিসে ওরকম স্পার্ক দেখা যায় না, কিন্তু বড় লোড যেগুলো থাকে, এসি, ফ্রিজ, তোমার গিজার বা আয়রন, এগুলোতে দেখা যায় এরকম স্পার্কটা দেখা যায়। সবাই লক্ষ্য করেছো? তার মানে কি, একটা মিনিমাম একটা ভোল্টেজ দরকার, যার জন্য, তার ফলে আর্কটা তৈরি হয়। কেন? মিডিয়ামটাকে তো ভাঙতে হবে। মিডিয়ামটার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিকে ভাঙতে যতই কারেন্টের ডেন্সিটি থাকুক না কেন, ভোল্টেজটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বোঝা গেল?
বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা একটা গ্রাফ দেখবো। গ্রাফ এক মিনিট দাঁড়াও, আমি তোমাদের এই গ্রাফটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট এই গ্রাফটা। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই গ্রাফটা। এই গ্রাফ থেকে দেখো কতগুলো টার্মস হচ্ছে আমরা দেখবো। প্রথম হচ্ছে দেখো, গ্রাফটা একটু বুঝিয়ে দিই তোমাদের। এটা হচ্ছে নর্মাল আমাদের সিস্টেম ভোল্টেজ, ঠিক আছে? যে নর্মাল যে ভোল্টেজ চলছিল সেই ভোল্টেজটা, এরকম ভাবে নর্মাল একটা ভোল্টেজ চলছিল, কেমন? এখন এই পয়েন্টে এসে কি হয়েছে, ফল্টের উৎপাদন হয়েছে। এখানে যে নর্মাল সিস্টেম ভোল্টেজ, আচ্ছা, যেই ভোল্টেজটা এরকম জায়গায় গেছে, এখান থেকে কি হচ্ছে, একটা ফল্ট তৈরি হয়েছে। মানে লাইনে একটা ফল্ট তৈরি হয়েছে, যখন ধরো লাইনটা এরকম ভাবে যাচ্ছিল, কোথাও একটা গিয়ে একটা ফল্ট তৈরি হয়েছে। যখনই ফল্ট তৈরি হয়েছে, তখনই কি হয়েছে, ভোল্টেজটা ডিমিনিশ হয়ে গেছে, ভোল্টেজটা চেঞ্জ হয়েছে। তাহলে এরকম ভোল্টেজটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে ফল্ট কারেন্ট। এখান থেকে তৈরি হচ্ছে কি, ফল্টের কারেন্ট। এই হচ্ছে ফল্টের কারেন্ট যাচ্ছে, এটা হচ্ছে ফল্টের কারেন্ট। ভালো করে দেখো, ফল্টের কারেন্ট। এবার এখানে গিয়ে কারেন্টটা জিরো হয়েছে, তার আগে কারেন্ট জিরো, আগের দিন বলছিলাম আমি। তো কি হবে, এই যে ভোল্টেজটা দেখো, এই যে ভোল্টেজটা দেখো কোথায় এতটা উপরে ওঠার কথা ছিল, কিন্তু ভোল্টেজটা দেখো কমে যাচ্ছে। কেন? আমরা কি জানি, শর্ট সার্কিট যখন হয় তখন কারেন্ট ইনক্রিজ করে যায়, ভোল্টেজটা ডাউন করে যায়। তাহলে ভোল্টেজটা ডাউন হচ্ছে। তাহলে এবার এই পর্যন্ত ভোল্টেজটা নর্মালি গেছে, ঠিক আছে? গিয়ে যখনই ফল্টটা, এখানে দেখো ফল্ট কারেন্টটা যখন জিরোর দিকে চলে গেছে, মানে ফল্ট কারেন্ট ইনস্ট্যান্টলি জিরোর দিকে হয়েছে, তখন কি হয়েছে, কারেন্ট ভোল্টেজটাতে একটা স্পাইক তৈরি হয়েছে, ঠিক আছে? চেঞ্জ হয়েছে, চেঞ্জ। এটা হচ্ছে রিস্ট্রাইকিং ভোল্টেজ। যে চেঞ্জ হয়েছে সেটাকে বলা হচ্ছে রিস্ট্রাইকিং ভোল্টেজ। মানে কি, হোয়াট ইজ রিস্ট্রাইকিং ভোল্টেজ? রিস্ট্রাইকিং বলুন ভোল্টেজ স্যার, হচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে না স্যার, রিপিট করুন ওটা এক্ষুনি যেটা বললেন। ঠিক আছে, আমি আবার প্রথম থেকে বলছি ব্যাপারটা কি। এখানে এখানে এসে আমরা কি দেখতে পাচ্ছি, কারেন্টটা জিরো হয়ে গেল, ফল্ট কারেন্ট ইনস্ট্যান্টলি জিরো হয়ে গেল। তার মানে কি, সার্কিট ব্রেকার এখন খুলে গেল। ফল্ট কারেন্ট জিরো মানে সার্কিট ব্রেকার খুলে গেল। এবার তার মানে কি, সিস্টেমে একটা চেঞ্জ আসলো। তোমরা তোমাদের বাড়িতে এই গরমকালেই লক্ষ্য করবে, কোনো সময় দেখবে ভোল্টেজটা দেখবে এরকম আপ ডাউন করে, সেটা দেখবে লাইটে ভালো বুঝতে পারবে। তোমাদের বাড়িতে যদি কোনো টিউব থাকে, বাল্ব থাকে, ফ্যান থাকে, তার থেকে ভালো বুঝতে পারবে যে ভোল্টেজটা আপ ডাউন করে। কেন? আমি বলেছিলাম, যে কোনো রকম চেঞ্জ হলো লাইনে, যে কোনো রকম চেঞ্জ হয়, তখনই একটা ট্রানজিয়েন্ট বিহেভিয়ার করে লাইন। আমি খুব সহজ এক্সাম্পল দিয়ে তোমাদের আগেও বলেছিলাম, কোনটা পুকুর, সেটা নর্মালি ঢেউ ফেলছে, নর্মাল আছে। তুমি একটা ঢিল ফেললে সেই পুকুরটার মধ্যে, সঙ্গে সঙ্গে কি হবে, একটা অনেকটা তরঙ্গের মতো এরকম এরকম তৈরি হবে, হয়ে 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 আবার খানিকক্ষণ পরে সেটা নিজে থেকেই কমে যাবে। এখানেও তাই হলো। এখানে কি হয়েছে, ফল্ট তৈরি হয়েছে, কারেন্ট যেই জিরো হয়েছে, ইনস্ট্যান্ট কারেন্ট জিরো হয়েছে, ফল্ট, তার মানে সার্কিট ব্রেকার ওপেন হয়ে গেছে। তার মানে কি, সার্কিট ব্রেকার ওপেন মানে এতক্ষণ লোডটা অন ছিল, যেই সার্কিট ব্রেকার ওপেন হয়ে গেল, তার মানে লোডটা অফ হয়ে গেল। যেই লোড অফ হয়ে গেল, তার মানে লাইনে একটা চেঞ্জ আসলো। লাইনে চেঞ্জ মানে সেইখানে একটা এরকম রিস্ট্রাইকিং আমরা দেখতে পাবো, যে এরকম এরকম ট্রানজিয়েন্ট দেখতে পাবো, ঠিক আছে? সেটাকেই বলছে ট্রানজিয়েন্ট, সেটাকেই বলা হচ্ছে রিস্ট্রাইকিং ভোল্টেজ। এবার এই রিস্ট্রাইকিং ভোল্টেজটা কি,
ওই আবার তোমাদের বলি, পুকুরে যখন ঢিল ফেলবে সেই ঢিলটা কি দেখবে, প্রথমে অনেকটা বড় হয়ে যায়, এরকম অনেকটা বড় দেখবে, বড় এগিয়ে নিয়ে এরকম গোল 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 ঢেউয়ের মতো হয়, আস্তে 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 সেটা কি হয়, কমে প্রশমিত হয়ে যায়। ঠিক সেরকমই এখানেও তাই, রিস্ট্রাকিং ভোল্টেজটা এরকম আপ ডাউন করে 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 আবার আমার সিস্টেম ভোল্টেজে ফিরে আসবে। যেই পয়েন্টে সিস্টেম ভোল্টেজে ফিরে আসছে, ঠিক আছে, অ্যাট 50 হার্জ আমাদের সাপ্লাই ফ্রিকোয়েন্সি, অ্যাট 50 হার্জ ফ্রিকোয়েন্সিতে ফিরে আসছে, সেটাকে বলা হচ্ছে রিকভারি ভোল্টেজ। যে পয়েন্টে গিয়ে আমাদের, যে ভোল্টেজে গিয়ে আমাদের ফিরে আসছে, তাকে বলা হচ্ছে রিকভারি ভোল্টেজ। ক্লিয়ার? এই গ্রাফটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই গ্রাফ থেকে হোয়াট ইজ রিস্ট্রাইকিং ভোল্টেজ, হোয়াট ইজ রিকভারি ভোল্টেজ, এটা কিন্তু দেয়। অনেক সময় এই গ্রাফটাও ড্র করতে বলে, তখন এই টোটাল যে গ্রাফটা ছিল, এই গ্রাফটা এঁকে তোমাদের টার্মস গুলো ইন্ডিভিজুয়ালি বুঝিয়ে দিতে হবে, তাতে 5 মার্কস থাকবে। ঠিক আছে? প্রত্যেকটা ডেফিনেশন এক লাইনে ডেফিনেশন আছে, ঠিক আছে? যদি ব্যাপারটা বুঝে যাও, খুব সহজ। এটা কি ট্রানজিয়েন্ট ভোল্টেজ, এটা কি যেই ভোল্টেজে আবার রিকভারি মানে কি, যেখানে আবার পুনরায় ঠিক হয়ে আসলো, তাহলে এটা হচ্ছে আবার যেই ভোল্টেজে ঠিক হয়ে আসলো সেই ভোল্টেজটা। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বাকিদের কাছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার। হ্যাঁ স্যার। ঠিক আছে। তো আগের দিনকে আমরা অয়েল সার্কিট ব্রেকার আর এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার আলোচনা করেছিলাম। আমরা ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার আর এসএফসি সার্কিট ব্রেকার আলোচনা করিনি। আজকে আমরা এই দুটো সার্কিট ব্রেকার আলোচনা করব। ঠিক আছে? তার আগে তোমাদের একটু টাইম দিলাম, দেখে নাও যে কোনো সমস্যা আছে কিনা দেখে নাও। আমি অন্য দুটো সার্কিট ব্রেকার তোমাদের সামনে নিয়ে আসছি। আচ্ছা, তো প্রথমে আমরা পড়বো হচ্ছে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। এটা হচ্ছে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারের ইন্টারনাল ডায়াগ্রাম। ঠিক আছে? বেসিক্যালি কি ব্যাপারটা, একটা এরকম এনক্লোজার থাকে, যার ভিতরে আমাদের দুটো কন্ট্যাক্ট থাকছে। কি কন্ট্যাক্ট গুলো কি হয়, একটা হচ্ছে আমাদের ফিক্সড কন্ট্যাক্ট হয়, আর একটা হচ্ছে আমাদের মুভিং কন্ট্যাক্ট হয়, তাই তো? একটা ফিক্সড কন্ট্যাক্ট, একটা মুভিং কন্ট্যাক্ট। যারা কালকে কলেজে গেছিল তাদের একটুখানি যে দেখেছে সে ব্যাপারটা, কলেজে তো ডিটেলস আমরা বলি না। তো একটা ফিক্সড কন্ট্যাক্ট, নীলটা ফিক্সড কন্ট্যাক্ট, আর রেডটা হচ্ছে মুভিং কন্ট্যাক্ট। দেখতে পাচ্ছ কিভাবে মুভ করে আছে। এখন আমরা এই দুটো কন্ট্যাক্টের মধ্যে আমরা এর আগে কি দিয়ে দেখেছিলাম, আমরা অয়েল দিয়েও দেখেছিলাম, আবার 2 নম্বর এয়ার দিয়েও দেখেছিলাম। কিন্তু দুটোতেই আমাদের কি হচ্ছে, কিছু কিছু প্রবলেম হচ্ছে। 1 নম্বর, অয়েলে এক্সট্রা অয়েলের পয়সা যাচ্ছে। দ্বিতীয়ত, আমার প্রচুর অপারেশন করতে পারছি না। 2 নম্বর, এয়ার এবং অয়েল বোতে আমাদের একটা আলাদা করে জিনিস লাগছে, তার নাম হচ্ছে কম্প্রেসার। ঠিক আছে? কম্প্রেসার এক্সট্রা করে আমাদের লাগাতে হচ্ছে, সেই কম্প্রেসারকে সিগন্যাল দিতে হচ্ছে, সেই কম্প্রেসার সেখান থেকে ব্লো করছে, হয় অয়েল থ্রো করছে, নয় এয়ার ব্লাস্ট করাচ্ছে। যাই হোক, সেটা কম্প্রেসার করছে। তাহলে আমাদের জিনিসটা কি করা উচিত, জিনিসটা যত সিম্পল পারে করা উচিত। এখন আমরা কি দেখতে পাচ্ছি, যে কোনো মিডিয়াম থাকুক না কেন, যে কোনো মিডিয়াম থাকুক না কেন, আমাদের কিন্তু আর্ক তৈরি হয়ে যাচ্ছে। কেন? আমাদের
কি বললাম, যে কোনো মিডিয়াম থাকুক, অয়েল থাকলেও দেখছি অয়েলটা একটা সার্টেন ভোল্টেজে গিয়ে ব্রেক করে যাচ্ছে, এয়ারও দেখছি একটা ভোল্টেজে গিয়ে আমাদের ব্রেক করে যাচ্ছে, তাই তো? তার আমাদের প্রবলেম হচ্ছে কোথায়? প্রবলেম হচ্ছে হাই ভোল্টেজ নিয়ে। ঠিক আছে, এখন হাই ভোল্টেজ কিন্তু আমাদের দরকার কেন? আমাদের ট্রান্সমিশন করার জন্য। যখন আমি ট্রান্সমিশন করেছিলাম তখন সেখানে দেখেছিলাম যত হাই ভোল্টেজ তত কম লস, কেন? কারেন্টের ফ্লো তত কমে যায়, তাই তো? তাহলে হাই ভোল্টেজ আমাদের দরকার। তাহলে এবার হাই ভোল্টেজ দরকার, আবার হাই ভোল্টেজ যে মিডিয়াম গুলো ব্রেক করে আছে, তাহলে কি করা যেতে পারে? তাহলে উপায় হচ্ছে, আমি যদি মিডিয়াম গুলোই না থাকি, কোনো মাধ্যমে যদি না থাকে, তাহলে কি কেউ ব্রেক করবে? কি কি মনে হয়? তাহলে যদি কোনো মাধ্যম না থাকে, তাহলে ব্রেকটা কে করবে? তাই তো? কি সিম্পল কনসেপ্ট, সিম্পল, বোঝা গেল? যদি ভেতরেই কেউ না থাকে, হ্যাঁ স্যার। তাহলে ব্রেক করবে কে? কেউ তো ব্রেক করছে না। তাহলে সেখান থেকে আমাদের কনসেপ্ট হচ্ছে যে আমরা ভেতরটা একদম ভ্যাকিউম করে দেবো। ঠিক আছে, ভেতরটা এখানে নো মিডিয়াম অর ভ্যাকিউম, আমরা এখানে বলতে পারি ভ্যাকিউম আছে। ঠিক আছে, ভ্যাকিউম আছে। এখন ভ্যাকিউম আছে, ভালো কথা। তাহলে তাহলে তো এটা তো একদম মানে অমর হয়ে গেল, এখানে তো কোনো রকম প্রবলেম হওয়ার কথা না, তাই তো? তোমরা একবার কনস্ট্রাকশনটা দেখে নাও, আমি বলছি তারপরে। কিন্তু এখানে একটা প্রবলেম হয়। কি প্রবলেম? এখানেও একটা প্রবলেম হচ্ছে। কি প্রবলেম দেখো, আমি একটু তোমাদের ডায়াগ্রামটা দেখাই কেমন হচ্ছে। এরকম ভাবে কন্ট্যাক্টটা কিরকম থাকে, এরকম ভাবে লাগানো থাকে কন্ট্যাক্টটা। কন্ট্যাক্টটা এরকম ভাবে লাগানো থাকে, তাই তো? এটা হচ্ছে মুভিং কন্ট্যাক্ট। এবার যখন সিগন্যাল পায়, কন্ট্যাক্টটা এরকম ভাবে নেমে আসে। ঠিক, সবাই নিশ্চয়ই এটা এইটুকু পর্যন্ত, এখনো পর্যন্ত এই জায়গাটা সবাই ক্যাচ করে ফেলেছো। এখন যখন কন্ট্যাক্টটা ক্যাচ বেরিয়ে আসে, তখন সেই ক্ষেত্রে কি হতে পারে? প্রথম কথা দেখো, এইখানে কোনো একটা যে কোনো পয়েন্টে হাই কারেন্ট ডেন্সিটি তৈরি হবে। হাই কারেন্ট ডেন্সিটি তৈরি হবে, সব কারেন্ট সেই জায়গা দিয়ে পাস করতে চাইবে। ঠিক আছে, আর সেই জন্য কি হবে, এখানে একটা হিট তৈরি হবে, ওভারহিট হবে। ওভারহিট হবে। এখন ওভারহিট হলে এই জায়গাটা কি হবে? ওভারহিট হলে এখানে কি তৈরি হবে? ভেপার তৈরি হবে। এখানে কি তৈরি হবে? ভেপার, বাষ্প তৈরি হবে। যেই বাষ্পটা মেটালিক বাষ্প, মেটালের বাষ্প কেন? এই জিনিসটা কিসে? এটা তো মেটাল, তাহলে মেটালটা ভেপারাইজড হয়ে যাবে। এবার তখন কি হবে ব্যাপারটা, এটা সব ক্লিয়ার করে দিচ্ছি। একটা দুটো অপারেশন পরে বা একটা বা ফার্স্ট অপারেশন হতে পারে, এই জায়গাটা কি হবে? এই জায়গাটা ভেপার তৈরি হবে। এই জায়গাটা মেটালিক মেটালিক ভেপার তৈরি হবে। ঠিক আছে, এখন মেটালিক ভেপার, তাহলে মেটালিক ভেপার কিন্তু অনেক তাড়াতাড়ি আয়োনাইজড হয়ে যায়, এবং সেই মেটালিক ভেপার থ্রুতে আমার কন্ডাকশনটা এখানে আর্থিংটা চলে আসবে। এটা কি সকলের কাছে ক্লিয়ার হয়েছে? তার জন্য কি করা হয়, এই ভেপার কন্ডেন্সিং শিল্ড ক্রিয়েট করা হয়, কুলিং সিস্টেম। এখানে ভেপার কন্ডেন্সিং, ভেপারটা বা যাতে কুল হয়ে যায়, সেই জন্য কুলিং সিস্টেমটা করা হচ্ছে। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ এটা স্যার। হচ্ছে ডিজাইন। বোঝা গেছে কানাইয়া? বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে। কোনো কোশ্চেন থাকলে বলবে। তাহলে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারের অ্যাডভান্টেজ গুলো কি কি? ভিসিবির অ্যাডভান্টেজ,
ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কিন্তু এইগুলো দেয়। প্রথম হচ্ছে কম্প্যাক্ট। কেন কম্প্যাক্ট? রিলেটিভলি টু ABCB অ্যান্ড অয়েল সার্কিট ব্রেকার। কেন? অয়েল সার্কিট ব্রেকারে অয়েল লিকেজের সম্ভাবনা থাকে। এয়ার ব্লাস্ট প্লাস কম্প্রেসর একটা আলাদা ইউনিট, মানে সার্কিট ব্রেকার তার সাথে কম্প্রেসার দুটো কাজ করছিল। এখানে কিন্তু নো কম্প্রেসার, দ্যাট ওয়াইজ কম্প্যাক্ট। তার মানে 2 নম্বর লো মেনটেনেন্স, 3 নম্বর লো কস্ট, 4 নম্বর নো রিস্ক অফ ফায়ার, আগুন লাগার কোনো ভয় নেই। অয়েল সার্কিট ব্রেকারে কিন্তু আগুন লেগে যাওয়ার একটা বিশাল চান্স থাকে। 5 নম্বর লো আর্ক এনার্জি। এখানে লো আর্ক এনার্জি, আর্কের এনার্জিটা এখানে দেখো, এখানে তো শুধু অল্প কিছু ভেপার তৈরি হয়, বাষ্পটা খুবই অল্প, সামান্য সামান্য থাকে, ঠিক আছে? শুধু এইটুকু জায়গার মধ্যে একটু বাষ্প তৈরি হচ্ছে, তার জন্য আর্কের এনার্জিটাও লো হয়। লো আর্ক এনার্জি, এখান দিয়ে যে আর্ক তৈরি হবে সে আর্কের এনার্জিটা লো হবে, ঠিক আছে? 6 নম্বর নো হ্যাজারাস, নো হ্যাজারাস পলিউশন। ঠিক আছে? অয়েল সার্কিট ব্রেকারের ক্ষেত্রে অয়েলটা কিন্তু ইটসেলফ একটা পলিউশন, অয়েলটা এখানে ফেলা হয়, সেখানে একটা পলিউশন তৈরি হয়, ঠিক আছে? এয়ার সার্কিট ব্রেকারে, এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারে কি হয়, একটা বিশাল নয়েজ পলিউশন হয়। এই ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না, ঠিক আছে? তাহলে এই দিস আর দ্য অ্যাডভান্টেজেস অফ ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, ভেরি ইম্পর্টেন্ট। আর অপারেটিং ভোল্টেজ কত, এটা মাথায় রাখবে। প্রত্যেকটা অপারেটিং ভোল্টেজ কিন্তু বলে বলে যাচ্ছি। অপারেটিং ভোল্টেজ, অপারেটিং ভোল্টেজ কত? 22 কিলো ভোল্ট টু 66 কিলো ভোল্ট, ঠিক আছে? 22 কিলো ভোল্ট থেকে 66 কিলো ভোল্ট পর্যন্ত কাজ করা যেতে পারে আউটডোরে। আর ইনডোর হলে, ইনডোর হলে 60 টু 1100 MVA, ঠিক আছে? ইনডোর হলে এত পর্যন্ত কাজ করতে পারে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, মেজরিটি এই ধরনের ব্রেকার কোথায় লাগানো হয়? রুরাল এলাকায় লাগানো হয়, ঠিক আছে? রুরাল এলাকায় লাগানো হয় এই ধরনের সার্কিট ব্রেকার, মেজরিটি ওইসব জায়গাতে লাগানো হয় বেশি, ঠিক আছে? এরপর আমরা চলে আসবো SF6 সার্কিট ব্রেকারের ক্ষেত্রে। যদি কারোর সবার বোঝা হয়ে থাকে তাহলে বলো, আমি তাহলে পরেরটাতে যাবো, নাহলে আমি সময় নিচ্ছি। দেখো, এই নতুন যারা এসে তাদের তো কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না, কোনো কোশ্চেন আমি পাচ্ছি না তাদের কাছ থেকে। এবার আমরা দেখবো হচ্ছে SF6 সার্কিট ব্রেকার। তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ তার ছবি। SF6 সার্কিট ব্রেকার, যতগুলো সার্কিট ব্রেকার এখনো পর্যন্ত আমরা পড়েছি তার মধ্যে সব থেকে বেটার সার্কিট ব্রেকার SF6 সার্কিট ব্রেকারকে বলা হয়। এখন কেন SF6 সার্কিট ব্রেকার একটা বেটার, তার আগে কনস্ট্রাকশন তোমরা দেখে নাও। এখানে একটা SF6 গ্যাস থাকছে। আচ্ছা, SF6 গ্যাসটা নিয়ে আমি আলোচনা করবো তোমাদের সাথে। এখানে SF6 গ্যাস থাকছে, গ্যাসের রিজার্ভার থাকে কোথাও, সেই গ্যাসটাকে ওই রিলে আবার খবর দেয়, সেখান থেকে এই গ্যাসটা এখান থেকে পাস করে। কখন প্রথমে কি হয়? প্রথমে দেখো এই কন্ট্যাক্টটা
এই যে কন্ট্যাক্টটা, এটা ফিক্সড কন্ট্যাক্ট, এটা থাকে হচ্ছে মুভিং কন্ট্যাক্ট। এই মুভিং কন্ট্যাক্টটা এখানে এখানে থাকে। তখন এই গ্যাসটা, SF6 গ্যাসটা এই পর্যন্ত এসে আটকে থাকে, আর যেতে পারছে না, স্বাভাবিক এপার থেকে ওপরে যেতে পারছে না। এখন যেই ফল্ট হচ্ছে, কন্ট্যাক্টটা সরে যাচ্ছে, অমনি কি হচ্ছে, কি কি হওয়া শুরু হচ্ছে, এইখান থেকে আর খাওয়া শুরু হচ্ছে, এইখান থেকে আর খাওয়া শুরু হচ্ছে। এখন যেই আর খাওয়া শুরু হচ্ছে, অমনি এসে আর তার পাশাপাশি যখনই খুলে গেছে, এখান থেকে দেখো SF6 গ্যাস শুরু করে এখান থেকে পাস করছে। এখন এই যে SF6 গ্যাস, এই গ্যাসটার একটা স্পেশালিটি আছে। এই গ্যাসটা হচ্ছে, এই গ্যাসটা কি হাইলি ইলেকট্রোনেগেটিভ, সরি, হাইলি ইলেকট্রন অ্যাফিনিটি গ্যাস। ইলেকট্রন অ্যাফিনিটি গ্যাস মানে এই ইলেকট্রন পেলে ইলেকট্রনকে অ্যাবজর্ব করে নেবে, ঠিক আছে। SF6 এর স্ট্রাকচার এমনই, মানে সালফার আর তার সাথে 6টা ফ্লোরিন। সালফার আমরা জানি বাইরে ভ্যালেন্সি হচ্ছে 6, তার মানে বাইরে 6টা ইলেকট্রন, সেই 6টা ইলেকট্রনের সাথে ফ্লোরিন 6টা বন্ড বন্ড করে আছে। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, তাহলে SF6। কিন্তু এই SF6 হচ্ছে হাইলি ইলেকট্রন অ্যাফিনিটি, মানে এই ইলেকট্রন পেলে গপ গপ করে নিয়ে নেবে। কেন? এই স্টেবিলিটি দরকার। তার মানে যে ইলেকট্রনটা এখান থেকে তৈরি হচ্ছে, সেই ইলেকট্রনটাকেও কি করবে, মুহূর্তের মধ্যে অ্যাবজর্ব করে নেবে। আর ইলেকট্রনটাকে অ্যাবজর্ব করলে আর কি আর তৈরি হবে? আর তৈরি হবে না স্যার। না আর স্যার। আর দেবে না, বা তৈরি হলেও সে আর্টটা খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি সে আর্টটা এক্সটিংগুইশ হয়ে যাবে। দিস ইজ দ্য ফাংশন অফ SF6 সার্কিট ব্রেকার। এই কনস্ট্রাকশনটা ভেরি ইম্পর্টেন্ট। এর ওয়ার্কিং প্রিন্সিপাল যেটা যেভাবে বললাম ওইভাবে লেখাটা ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার চলে আসি এই SF6 সার্কিট ব্রেকারের অ্যাডভান্টেজ। এটা অ্যাডভান্টেজ, এটা কি বলবো, প্রথমেই বলি এটা সুপিরিয়ার, সব থেকে ভালো। 2 নম্বর, খুবই 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 ফাস্ট কাজ করে। এয়ার এয়ারের থেকে 2 to 3 টাইমস ডাইইলেকট্রিক স্ট্রেন্থ, মানে এয়ার যেই ভোল্টেজে ব্রেক করে, এয়ার যেই ভোল্টেজে ব্রেক করে তার থেকে 2 থেকে 3 গুণ বেশি ভোল্টেজ দিতে হয় একে। শুধু তাই নয়, এ কি বলবো, মানে এই ইলেকট্রনটাকেও তো নিয়ে নিচ্ছে, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে কোনো রকম নয়েজ পলিউশন হচ্ছে না, ক্লোজ সার্কিটে হচ্ছে। দ্বিতীয় কথা, নো এক্সস্ট টু অ্যাটমসফিয়ার আনলাইক এয়ার ব্লাস্ট। কোনো এয়ার ব্লাস্টের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, এটা গরম হাওয়া বাইরে ছাড়া হচ্ছে। আর SF6 সার্কিট ব্রেকারটা এতটাই ক্লোজ সিস্টেম, কোনো গ্যাস বাইরে বেরোচ্ছে না। 3 নম্বর একটা জিনিস আমি বলছি, SF6 সার্কিট ব্রেকার কোনো ক্ষেত্রে, SF6 গ্যাসটা কোনো ক্ষেত্রে খুব বাজে রকম পলিউশন ক্রিয়েট করে বলে কোনো বইতে বা কোনো ইয়েতে আমি দেখলাম না, মানে খুব বাজে রকম পলিউশন বা খুব বাজে কিছু বলে কোথাও লেখা আছে বলে দেখলাম না। কিন্তু খুব স্বাভাবিকভাবেই একটা, এটা তো ফরেন এলিমেন্ট, সেটা বডিতে গেলে হয়তো অসুবিধা হতে পারে। যাই হোক, SF6 সার্কিট ব্রেকারের এত তো ভালো কথা বললাম, আরো অনেক ভালো কথা তোমরা দেখতে পাবে, নোটসের মধ্যে আছে, সেটা নিয়ে বলার কিছুই নেই। নন ফ্লেমেবল গ্যাসটা জ্বলেও না, মানে আগুনেরও কোনো রিস্ক নেই, ঠিক আছে। লো মেনটেনেন্স, এই গ্যাস একবার বলে দিলে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন চলছে, অয়েলের মতো নষ্ট হচ্ছে না, ঠিক আছে। দ্বিতীয় কথা, যেহেতু টোটালি সিল্ড, অ্যাটমসফিয়ারে কোনো রকম হ্যাজার্ড হচ্ছে না, এটাই বইয়ের কথা। তার জন্য তার জন্যই এই ধরনের সার্কিট ব্রেকার কোল মাইনে ইউজ করা হয়। কোল মাইন, কয়লা খনিতে। কয়লা খনিতে কিন্তু গ্যাসের সমস্যা থাকলে সেই ধরনের সার্কিট ব্রেকার ইউজ করতে পারতো না, বইতেই লেখা আছে কোল মাইনে এই ধরনের সার্কিট ব্রেকার ইউজ করা হয়।
কিন্তু তার ডিসঅ্যাডভান্টেজ কি? এক নম্বর হচ্ছে এসএফসি গ্যাসটা খুব কস্টলি, এসএফসি গ্যাসটা খুব কস্টলি, এটাই হচ্ছে এর ডিসঅ্যাডভান্টেজ, এছাড়া আর কোনো ডিসঅ্যাডভান্টেজ নেই। আচ্ছা, এর অপারেটিং কত থেকে কত অপারেশন হতে পারে? অপারেটিং ভোল্টেজ 50 to 80 kV, দু নম্বর, আচ্ছা শুধু একটু কেবি নয়, আমি এটা ইয়ে করে দিচ্ছি। 115 kV to 230 kV, 10 MVA to 20 MVA, এটা হচ্ছে পাওয়ার রেটিং, ঠিক আছে? এটা হচ্ছে অপারেটিং ভোল্টেজ, অপারেটিং এত পর্যন্ত সে কাজ করতে পারে। শোনো, সব থেকে ইম্পর্টেন্ট, এর 3টে সাইকেলের মধ্যে, উইদিন 3 সাইকেলের মধ্যে আর্ককে কমিয়ে দেয়, ঠিক আছে? মনে থাকবে। ঠিক আছে, কোনো কোশ্চেন? তো আজকে আমাদের স্যার আজকের রেকর্ডিংটা একটু ইউটিউবে দিয়ে দেবেন। আজকে দিয়ে দেবো, কাল মানে আগের দিনের ক্লাসেরটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো এটুকুই রইলো। তো ব্রেকারের ব্রেকিং সিস্টেমটা শেষ। এরপরে হচ্ছে আমরা ফিউজ করব, ফিউজের পাশাপাশি